এখন তুমি যদি প্রশ্ন করো স্যার গান্ধীজি চ্যাট জিপিটি সম্বন্ধে কেন বলে যায়নি, কোশ্চেনটা এরকমই যে তখন ইনফরমেশন ছিল না। তো আজকালকার দুনিয়া যদি হতো, সে ইউটিউব চ্যানেল খুলে বসতো, ইউটিউব চ্যানেল খুলে বসে বলতো যে হ্যালো গাইজ, যে আমি ইলেকট্রন আবিষ্কার করেছি, আমি ইলেকট্রন আবিষ্কারের প্রসেস তোমাদের দেখাচ্ছি, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি ইলেকট্রনের ডিসকভারি শো করবো না। ম্যাক্সওয়েল কি বলেছিলেন, যখন অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল মুভ করবে তখন সে এনার্জি রেডিয়েট করবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবার সেই কথাটা কিন্তু রাদারফোর্ড 1911 যখন মডেল দিচ্ছেন সেই কথাটা তিনি কনসিডার করেন। কিন্তু একটা ছোট্ট ভুল তার 15-16 বছরের কাজকে পুরো জিরোতে কনভার্ট করে দেয়। কেন এখান থেকেও স্যার কোশ্চেন হয়? হ্যাঁ, হতেই পারে। আমার কাজ কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে বার করা এনসিইআরটি থেকে, এখান থেকে কোশ্চেন করতে পারে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে অ্যাটমিক স্ট্রাকচারের যে রিভিশন সিরিজ চলছে তার মধ্যে অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 2 তে আছি। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেল গুলো পড়েছিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং তাদের স্পেসিফিক মাস ক্যালকুলেট করা শিখেছিলাম, সেখান থেকে অনেক প্রবলেমও করেছিলাম। এবার এতদিনে এই আগের ক্লাসে আমরা তো বুঝে গেছি যে আমাদের ঘরে কে কে আছে, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, কিন্তু তারা কিভাবে আছে, কোন ঘরে আছে, কোথায় রয়েছে, সেইগুলো সম্বন্ধে এবার আমাদের আইডিয়া নিতে হবে। এবং সেই সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এর অ্যাটমিক মডেল সিস্টেম। যে যে কথাটা আগের ক্লাসে বলেছিলাম যে অ্যাটমিক মডেল বলতে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অনুযায়ী আমাদের 4 টে জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে থমসন মডেল, রাদারফোর্ড মডেল, থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল আর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যেটা কিনা এখন চলছে। কিন্তু এই পরপরই এই যে মডেল সিস্টেমগুলো এসছে তা কিন্তু নয়, যে রাদারফোর্ড আর বোরের মাঝে আমাদের আরো কিছু জিনিস আছে যেগুলো আমাদের পড়তে হবে, লাইক প্ল্যাঙ্ক হাইপোথিসিস, পড়তে হবে, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়তে হবে, পড়তে হবে। আবার বোর মডেল আর বোর মডেলের পরপরই কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসেনি। তার মাঝে যে দুটো জিনিস ডেভেলপ হয়েছিল সেটা হলো ডি ব্রগলি হাইপোথিসিস অ্যান্ড হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, এক এক করে পড়বো। প্রথমে আমরা আজকের ক্লাসে এই দুটো মডেল সিস্টেমকে টার্গেট করব। একটা আমাদের ডেডিকেটেড ক্লাস লাগবে বোর্ডের মডেলকে পড়তে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেলকেও আমাদের ডেডিকেটেড ক্লাস লাগবে। এই দুটো ক্লাস আমরা লাইভ ক্লাসের মধ্যে রাখবো, বাকি পয়েন্টগুলোকে আমরা রেকর্ডেড ক্লাসে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? দেখো, যে থমসনের সাথে যে থমসন যিনি ছিলেন ওনার সাথে আগেই পরিচয় হয়েছিল ইলেকট্রনের ডিসকভারিতে। তিনি যখন ইলেকট্রনকে ডিসকভার মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন রয়েছে, সেই অনুযায়ী তিনি একটা অ্যাটমিক মডেল আমাদের কাছে দিয়েছিলেন। সেই মডেলটা কিরকম ছিল? উনি অ্যাকর্ডিং টু থমসন উনি বললেন কি, অ্যাটম ইজ স্পেরিক্যাল ইন শেপ। খুব ইম্পর্টেন্ট, অ্যাটম ইন স্পেরিক্যাল ইন শেপ। ঠিক আছে? এবং সেখান থেকে উনি বলেন যে এখান থেকে কিছুটা ভুল জিনিস তৈরি হয়। সেটা হচ্ছে যে উনি বলেন যে এটা এখানে পাম্প পুডিং মডেল, অর্থাৎ ইলেকট্রনগুলো যেখানে একটা স্পিয়ারের মধ্যে যেখানে খুশি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকতে পারে, এবং সেই এটাকে ওয়াটারমেলন মডেলও বলা হয়। যে ওয়াটারমেলনের মধ্যে, তরমুজের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো যেরকম ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে স্পিয়ারের মধ্যে ভেতরে, ওনার অ্যাকর্ডিং টু থমসন সেখানে ইলেকট্রনগুলো ঠিক ওরকমভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। সেই জিনিসটা পুরোপুরি দাঁড়ায়নি। এটা একটা কি বলবো, যে একটা পার্টিকেল চার্জ স্পিয়ার উনি কনসিডার করেন। উনি একটা পার্টিকেল চার্জ স্পিয়ার কনসিডার করেন এবং তার মধ্যে ইলেকট্রনগুলোকে তিনি বসিয়ে দেন জাস্ট। বলছে রেডিয়াস অফ অ্যান অ্যাটম ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রমের সমান হয়। কিছু কিছু কথা কিন্তু ঠিক ছিল, সবকিছু যে থমসনের ঠিক ছিল তা নয়, কারণ প্রত্যেকটা মডেলের কিছু ডিমেরিট ছিল, তার জন্য পরের মডেলগুলো এসছে। সেখানে প্রথম যখন থমসন মডেল দিচ্ছিলেন, তখন অ্যাটমিক মডেল দিচ্ছিলেন, তখন কিছু কিছু কথা তার ঠিক ছিল, কিছু কিছু কথা ভুল ছিল। যেমন প্রথম দুটো কথা ঠিক ছিল, যে রেডিয়াস অফ দ্য অ্যাটম অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাংস্ট্রম বা 10⁻8 সেন্টিমিটার বা 10⁻10 মিটারের সমান হয়। অ্যাটম স্পেরিক্যাল শেপের হয়। পজিটিভ চার্জ
পজিটিভ চার্জ বলছে পজিটিভ চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য স্পিয়ার। এই কথাটা ঠিক না। পজিটিভ চার্জ এখন তোমরা অ্যাটমিক মডেল জানো, সেক্ষেত্রে পজিটিভ চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল না, এটা ঠিক কথা নয়। ইলেকট্রনস আর অ্যারেঞ্জ ইন সাচ এ ম্যানার টু গিভ মোর স্টেবল ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট। অবশ্যই এই কথাটা ঠিক ছিল যে ইলেকট্রনগুলো এমনভাবে অ্যারেঞ্জ হবে যে মোর স্টেবল ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট তাদের মধ্যে থাকবে। কিন্তু তবুও এটা পুরোপুরি ঠিক কথা নয়, যেহেতু পুরো সিস্টেমটা সম্বন্ধে কোনো আইডিয়া থমসনের ছিল না, যেখানে প্রোটন বা নিউট্রনের কথা উনি শুধু ইলেকট্রনের উপরই বেস করে এই মডেল সিস্টেমটা আমাদের কাছে দিয়েছিলেন। বলছে দ্য মাস অফ অ্যাটম ইজ অ্যাজিউমড টু বি ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি থ্রু আউট দ্য অ্যাটম। এই কথাটাও ভুল, যে মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে ওই পজিটিভ চার্জ স্পিয়ারের মধ্যে। ফলে এখান থেকে আমরা কি দেখছি যে ইট ক্যান নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। এটা অ্যাটমের স্টেবিলিটিকে এক্সপ্লেন করতে পারছে না। এবার দেখো যে এই থমসন মডেলের পরে যিনি আসেন তিনি হলেন রাদারফোর্ড। রাদারফোর্ড এসে তিনি যেটা করেন, খুব রাদারফোর্ডের অ্যাপ্রোচটা অনেক ব্রড ছিল। তো তখন তোমরা বলবে যে এখানে স্যার থমসন কেন প্রোটন বা ইলেকট্রনের কথা নিউট্রনের কথা বলে যায়নি? তিনি সেটা বিশ্বাস করেননি। তখন তিনি শুধু ইলেকট্রনের উপরই কাজ করেছিলেন। ফলে ইলেকট্রনটাকেই উনি মেজর হিসেবেই কনসিডার করেছিলেন, আর বাকি কিছু নেই এটা কনসিডার করেই চলেছিলেন। কিন্তু রাদারফোর্ড এসে যেটা করলেন সেটা তিনি কি করলেন, যে আলফা পার্টিকেল তিনি বোমবার্ড করলেন লেড প্লেটের মধ্যে দিয়ে, এবং সেটা কোথায়, গোল্ড ফয়েলের মধ্যে তিনি আলফা পার্টিকেল সম্বন্ধে আমরা আগের দিন পড়েছিলাম, হিলিয়াম 2+ কে আমরা আলফা পার্টিকেল বলি। এটা হচ্ছে আলফা পার্টিকেলের সোর্স, ভাবো এটা আলফা পার্টিকেলের সোর্স। এখান থেকে ইলেকট্রন বিম যদি আমরা ছাড়ি, আলফা পার্টিকেল যদি ছাড়ি, তাহলে সেটা থ্রু লেড প্লেটের হোল দিয়ে গিয়ে এখানে একটা কি আছে, এখানে একটা গোল্ড ফয়েল রাখা রয়েছে, এবং তার চারপাশে যেটা সেটা জিঙ্ক সালফাইডের একটা আস্তরণ দেওয়া ফটোগ্রাফিক প্লেট রাখা হয়েছিল। এবং তিনি দেখেন যখন সোর্স দিয়ে আমরা আলফা পার্টিকেল পাঠাচ্ছি, তখন এটা গোল্ড ফয়েলের সাথে ডিফ্লেক্টেড হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আলফা পার্টিকেলগুলো চলে যাচ্ছে। এবং সেখান থেকে যে অবজারভেশনটা তিনি করলেন সেটা খুব ইম্পর্টেন্ট ছিল অ্যাটমিক মডেলের জন্য। অবজারভেশন কি ছিল? অবজারভেশন ছিল বলছে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল আর পাস্ট স্টেট উইদাউট ডিফ্লেকশন। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল, যে বেশিরভাগ আলফা পার্টিকেলই কোনো ডিফ্লেকশন ছাড়াই সোজা চলে যাচ্ছিল মোস্ট অফ দ্য। বলছে সাম অফ দেম আর ডিভিয়েটেড ফ্রম দেয়ার পাথ। কিছু তার পাথ থেকে ডিভিয়েট করছিল বিভিন্ন অ্যাঙ্গেলে, কিছু ডিভিয়েট করছিল, এবং অ্যান্ড ফিউ অফ দেম ওয়ার বাউন্সড ব্যাক। এটা কি, এটার ছিল প্রবাবিলিটি ছিল 1/20,000, 1/20,000, মানে 20,000 আলফা পার্টিকেল হলে একটা সেখান থেকে বাউন্স ব্যাক করছিল। ফলে এখন মোটামুটি তোমাদের আইডিয়া যেটা অ্যাটমিক মডেল সম্বন্ধে রয়েছে সেখান থেকে বুঝতে পারছি যে আলফা পার্টিকেল পাস কেন হবে না, যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল স্ট্রেট লাইনে চলে যাবে না কেন। তার কারণ হচ্ছে অ্যাটমের বেশিরভাগ পোর্শনটাই ফাঁকা, সেখানে ডিফ্লেকশনের চান্স নেই। এবার তোমরা বলবে যে স্যার ইলেকট্রন তো আছে অনেকগুলো করে, ইলেকট্রন থাকলে সেখানে তো ডিফ্লেকশন হতে পারে। কিন্তু ইলেকট্রনের মাস এতটা কম হয়, আমরা আগেও পড়েছিলাম যে প্রোটন বা নিউট্রনের তুলনায় 1/1837 টাইমস কম হয় ইলেকট্রনের মাস। ফলে এতটা কম মাস থাকার জন্য ইলেকট্রন আলফা পার্টিকেলকে ডিফ্লেক্ট করতে পারে না, ঠিক আছে। আর সেই কারণে ইলেকট্রনের জন্য এখানে খুব একটা কিছু যায় আসেনি। সাম অফ দেম আর ডিভিয়েটেড ফ্রম দেয়ার পাথ, কিছু ডিভিয়েট করছে সেটা এই প্রোটন বা নিউক্লিয়াসের জন্য। এবার দেখো সেখান থেকে উনি কি বলেন, যে কনক্লুশন কি টানেন, মোস্ট অফ দ্য স্পেস অফ অ্যাটম ইজ এমটি। ওকে, মোস্ট অফ দ্য space of the atom is empty. The atom of an element consists of small positively charged nucleus. বলছে কি, যে অ্যাটমটা যে এলিমেন্টের আছে সেটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস দিয়ে, তার মধ্যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আছে। এই প্রথম উনি নিউক্লিয়াসের কথা বললেন, এবং সেখান থেকে আমি বলতে পারি তারপরে কি বললেন 3 নম্বর পয়েন্টে, বলছে এই ফিউ আলফা পার্টিকেল আর ডিফ্লেক্টেড ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাটম হ্যাজ হাই ডেন্সিটি পজিটিভলি চার্জ ইন স্মল ভলিউম অফ অ্যাটম হুইচ কজেস রিপালশন। বলছে যে আলফা পার্টিকেল গুলো ডিফ্লেক্টেড হচ্ছে, খুব কম আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হচ্ছে। এর মানে কি, বলছে যে এর মানে হচ্ছে দ্যাট অ্যাটম হ্যাজ হাই ডেন্সিটি পজিটিভলি চার্জ ইন স্মল ভলিউম অফ অ্যাটম। স্মল ভলিউমের মধ্যে হাই ডেন্সিটি পজিটিভ চার্জ রয়েছে, তাই এখানে ডিফ্লেকশনটা হচ্ছে। বলছে আর তিনি
থমসন সবকিছু ভুল করেছে তা তো নয়। থমসনের এই কথাগুলো উনি মেনে নিলেন, বললেন যে হ্যাঁ এটা ঠিক কথা যে রেডিয়াস অফ অ্যান অ্যাটম ইজ অ্যাবাউট 10⁻⁻10 মিটার, 10⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রমের সমান। আর রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস, এটা তিনি বললেন যে রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস ইজ 10⁻15 মিটার, বা এটাকে আমরা ফেমটো বলি, 10⁻- ফার্মি, সরি, 10⁻15 ফার্মি। ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা কি দেখছি, রেডিয়াস অফ অ্যাটম উনি কি বলছেন 10⁻10 মিটার, রেডিয়াস অফ নিউক্লিয়াস সেটা কি 10⁻15 মিটার। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে রেডিয়াস অফ অ্যাটম কত বলেছে, রেডিয়াস অফ অ্যাটম 10⁻10 মিটার। রেডিয়াস অফ অ্যাটম 10⁻10 মিটার, রেডিয়াস অফ নিউক্লিয়াস 10⁻15 মিটার। তাহলে এদের রেশিওটা কত আসবে, এদের রেশিওটা আমি যদি করি যে আর অ্যাটম, রেডিয়াস অফ অ্যাটম বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস, এটা কত আসবে, রেডিয়াস অফ অ্যাটম 10⁻10 মিটার ডিভাইডেড বাই 10⁻15 মিটার করলে কি আসবে, 10⁵, 10⁵, মানে বুঝতে পারছো, 10⁵ মানে এটা। তার মানে যে রেডিয়াস অফ অ্যাটম ইজ 1,00,000 টাইমস গ্রেটার, এটা তো 1,00,000 টাইমস গ্রেটার অফ রেডিয়াস অফ নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের যে রেডিয়াসটা সেটা এতটাই ছোট, অ্যাটমের যে রেডিয়াস অ্যাটমের রেডিয়াসটা তার 1,00,000 টাইমস, বা 1,00,000 টাইমস, ভাবো কতটা নিউক্লিয়াস কতটা ছোট হতে পারে অ্যাটমের তুলনায়, যে নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা অ্যাটমের রেডিয়াসের থেকে 1,00,000 টাইমস কম, বা ঘুরিয়ে বলতে পারো অ্যাটমের রেডিয়াসটা নিউক্লিয়াসের রেডিয়াসের থেকে 1,00,000 টাইমস গ্রেটার, এতটা বড়। এবার যদি ভলিউমের রেসপেক্টেও আমরা এখানে দেখি, যে ভলিউমের রেসপেক্টে যদি দেখি, যে দেখো আমরা যদি বলি যে ভলিউম, নাও ভলিউম অফ অ্যাটম বাই ভলিউম অফ নিউক্লিয়াস, এটা দিয়ে যদি আমরা দেখি, ভলিউম মানে কি আমরা স্পেরিক্যাল কনসিডার করেই চলি, তাহলে তার ভলিউম কি হবে 4/3 পাই আর কিউব, রেডিয়াস অফ অ্যাটম কিউব ডিভাইডেড বাই 4/3 পাই রেডিয়াস অফ নিউক্লিয়াস কিউব, 4/3 পাই কাটছে, রেডিয়াস অফ অ্যাটম কত 10⁻10 এর হোল কিউব বাই এটা কত 10⁻−15 এর হোল কিউব, তাহলে এটা 10⁻−30 ডিভাইডেড বাই 10⁻−45, দ্যাট ইজ 10⁻15 টাইমস। ভাবো 10⁻15 টাইম ভলিউম অফ নিউক্লিয়াস এত ছোট, রেডিয়াস তো ছোট হলে ভলিউম ছোট হবে, বলছে তার রেশিওটা যেটা দাঁড়াচ্ছে, ভলিউমটা অ্যাটমের নিউক্লিয়াসের থেকে 10⁻15 টাইমস বড়। তার মানে এতটা স্পেস ফাঁকা পড়ে রয়েছে ওই একটা টাইনি নিউক্লিয়াসের জন্য, ফলে অবশ্যই ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সেখান থেকে স্ট্রেট লাইনেই পাস করবে, ইলেকট্রন রিফ্লেকশন দেবে না। তাহলে একমাত্র ওইটুখানি একটা নিউক্লিয়াস অ্যাটমের মধ্যে, সেটা খুব কম নাম্বার অফ আলফা পার্টিকেলকেই বাউন্স ব্যাক করাতে পারবে, যেটা কিনা ছিল 1/20,000 এর সমান। 20,000 হিলিয়াম পার্টিকেল বা আলফা পার্টিকেল যদি আমরা পাঠাই, তাহলে সেখানে একটা পার্টিকেল হিট করার চান্স থাকছে, প্রবাবিলিটি থাকছে। এতটা ইমাজিন করো, আমি ক্যালকুলেট করে ওইখানে দেখিয়ে দিলাম যে রেডিয়াস অফ অ্যাটম ইজ 1,00,000 টাইমস গ্রেটার দেন রেডিয়াস অফ নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসটা এতটাই ছোট, তার ভলিউম অতটাই ছোট যে পুরো অ্যাটমটা, বলছে নিউক্লিয়াসের যে ভলিউম তার 10⁻15 টাইমস বড় হচ্ছে পুরো অ্যাটমটা, তার ভলিউমটা। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে ভলিউম অফ অ্যাটম ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ভলিউম অফ নিউক্লিয়াস, ঠিক? এবার দেখো রাদারফোর্ড যে অবজারভেশন গুলো করলেন, সেখান থেকে তিনি কিছু কনক্লুশন টানলেন। কি কনক্লুশন? বলছে দ্য পজিটিভলি চার্জ, যেটাকে আমরা পস্টুলেট বলি, যে দ্য পজিটিভলি চার্জ and the most of the mass of the atom is densely concentrated in extremely small region. এক্সট্রিমলি মানে পজিটিভ যে চার্জটা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, সেটা এক্সট্রিমলি ডেন্স সিচুয়েশনে রয়েছে। দিস ভেরি স্মল পোর্শন অফ দ্য অ্যাটম ইজ কল্ড নিউক্লিয়াসের কথা উনি বললেন অফিসিয়ালি। বলছে দ্য নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই ইলেকট্রন, যেটাকে আমরা রাদারফোর্ড মডেলকে আমরা প্ল্যানেটারি মডেলও বলি, যেরকম আমাদের সানের চারপাশে প্ল্যানেটগুলো মুভ করছে, সেরকম ভাবে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো মুভ করছে। ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস উইথ এ
ভেরি হাই স্পিড ইন এ সার্কুলার পাথ কল্ড অরবিট। অর্থাৎ একটা নিউক্লিয়াস রয়েছে, একটা নিউক্লিয়াস রয়েছে এবং তার চারধারে ইলেকট্রন মুভ করছে সার্কুলার পাথে এবং খুব হাই স্পিড নিয়ে। মানে এটা আমার নিউক্লিয়াস, এখানে ধরো ইলেকট্রন মুভ করছে, ঠিক আছে। এখানে কে রয়েছে, নিউক্লিয়াসে কে রয়েছে, প্রোটন আছে আর নিউট্রন রয়েছে। নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে প্রোটনের চার্জ রয়েছে। প্রোটনের চার্জ কত হবে এখানে, যে জেড প্লাস জেড মানে কি, জেড মানে কি আমরা জানি, জেড মানে আমরা কি জানি, নাম্বার অফ প্রোটন। এক একটা প্রোটনের চার্জ কত, প্লাস ই ইন্টু কটা প্রোটন রয়েছে, আমরা বলি কি জেড কে আমরা বলি নাম্বার অফ প্রোটন, এটা অ্যাটমিক নাম্বার। তাহলে নাম্বার অফ প্রোটন ইন্টু এক একটা প্রোটনের চার্জ, সেটাই হচ্ছে আমার নিউক্লিয়াসে রয়েছে। আর বাইরে ইলেকট্রনগুলো মুভ করছে, এর মাঝের ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস অফ অ্যাটম আমি বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো বলছে নাম্বার অফ ইলেকট্রন মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ প্রোটন সো দ্যাট দ্য অ্যাটম রিমেন নিউট্রাল। যদি কোনো অ্যাটম নিউট্রাল থাকে, এখন তো আমরা ক্যাটায়ন অ্যানায়নের কথা জানি, কিন্তু যদি নিউট্রাল অ্যাটম হয় তাহলে নাম্বার অফ প্রোটন যা হবে নাম্বার অফ ইলেকট্রনও সেম হবে, যাতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটির কন্ডিশনটা মেনটেন থাকে। And the last one, the electrons and the nucleus are held together by the electrostatic force of attraction. এই যে ইলেকট্রনটা এখানে মুভ করছে, অনেকে বললো এটা বেরিয়ে যাবে না কেন? বেরিয়ে যাবে না, তার কারণ হচ্ছে এখানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস রয়েছে। সে কি করবে, এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে কাজ করবে। দুটো ফিজিক্সে তোমরা পড়েছো, দুটো চার্জ, একটা Q1 আর একটা Q2 যদি হয় এবং তাদের মাঝের ডিস্টেন্স যদি r হয়, তাহলে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। এবং সেই ফোর্সটা ভ্যালু কত, k ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। ফিজিক্স থেকে একটুখানি এখন জেনে গেছো, k Q1 Q2 বাই r স্কোয়ার, কে এটা কনস্ট্যান্ট, 1/4 এপসাইলন হয় ভ্যালুটা। আচ্ছা, এবার অনেকের এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে ইলেকট্রনটা এখানে কিন্তু যখন ঘুরছে তখন সে এই ফোর্স অফ অ্যাট্রাকশনে নিউক্লিয়াসকে টেনে নিচ্ছে না কেন? ফোর্স অফ অ্যাট্রাকশনে ইলেকট্রনকে নিউক্লিয়াস কেন টেনে নিচ্ছে না নিজের দিকে? তখন থমসন বললেন না, যখন এ সার্কুলার মোশনে ঘুরছে তখন এর বাইরের দিকেও, ওপর দিকে আর একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমরা বলি, যে ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয়? এর ভ্যালু হয় mv স্কোয়ার বাই আর এর সমান। এই দুটো ফোর্স এখানে ইকুয়াল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়ালস টু, মানে k Q1 Q2 বাই r স্কোয়ার ইকুয়ালস টু mv স্কোয়ার বাই r। এই দুটো ফোর্স ইকুয়াল হয়। এখানে আবার লক্ষ্য করো, আবার পড়ছি, ইলেকট্রনস অ্যান্ড দ্য নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা কিনা এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। And this force is balanced by the centrifugal force. So that the electrons remains in their orbit. এই অরবিটটা যেটা আমরা বলছি সেখানেই অরবিট অনুযায়ী যাতে ঘুরতে পারে, সেই কারণে এই দুটো ফোর্স একে অপরকে কম্পেনসেট করে দেয়, ইকুয়াল হয়ে যায়। অর্থাৎ এইদিকে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে যতটা টানছে, দ্যাট ইজ k Q1 Q2 বাই r স্কোয়ার, তার অপোজিটে বেরিয়ে যাওয়ার যে সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা mv স্কোয়ার। এটা এই দুটো ইকুয়াল, ফলে সেই কারণে ইলেকট্রনটা এই অরবিটে রিভলভ করছে। খুব ভালো মডেল সিস্টেম উনি এটা দিয়েছিলেন, 1911-এ আসে। 1911-এ এই মডেল সিস্টেম আমাদের কাছে আসে। কিন্তু সেটা হলো যে এই মডেল সিস্টেম আসার পরে এর পেছনেও লোক লাগা শুরু করলো, তাই না? বলে যে স্যার এখানে এই মডেল সিস্টেমের ক্ষেত্রে যে স্যার এর মধ্যে যে ডিমেরিট গুলো আছে সেগুলো রাদারফোর্ড খুঁজে বার করলেন না কেন, বা থমসনের যে ডিমেরিট গুলো আছে সেগুলো তিনি বার করলেন না কেন খুঁজে? আরে বাবা, ব্যাপারটা দেখো যে যতখানি ইনফরমেশন ওনাদের কাছে ছিল তার বেসিসে ওনারা বলেছেন। এখন তুমি যদি প্রশ্ন করো স্যার গান্ধীজি চ্যাট জিপিটি সম্বন্ধে কেন বলে যায়নি, কোশ্চেনটা এরকমই যে তখন ইনফরমেশন ছিল না, তাই বলে যেতে পারেনি। তারপরে ইনফরমেশন এসছে, ফলে আস্তে আস্তে ডেভেলপ করেছে। নাহলে রাদারফোর্ড কি হতো, আজকালকার দুনিয়া যদি হতো, সে ইউটিউব চ্যানেল খুলে বসে বলতো যে হ্যালো গাইজ,
যে আমি ইলেকট্রন আবিষ্কার করেছি, আমি ইলেকট্রন আবিষ্কারের প্রসেস তোমাদের দেখাচ্ছি, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি ইলেকট্রনের ডিসকভারি শো করবো না, তাই না? ফলে যখন যার কাছে যেটুখানি ইনফরমেশন ছিল তার উপরে বেস করে তারা কথা বলেছে, তারপরেও কিছু ডিমেরিট ছিল, পরে অন্য লোক এসে সেটাকে ঠিক করেছে। ফলে এই সময় যখন উনি ইউটিউব ভিডিও বা কোনো ব্লগ করলে যখন নেগেটিভ কমেন্ট আসে, সেই সময়ও লোক ছিল নেগেটিভ কমেন্ট করার বা পেছনে লাগার। তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল 1911 আসার পর তার ড্রব্যাক খুঁজে বার করার চেষ্টা করা হলো। প্রথমেই যিনি এলেন তিনি হলেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল মানে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল নয়, ম্যাক্সওয়েল মানে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল নয়, তিনি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ইলেকট্রোম্যাগনেটিজমের এনার নাম শুনে থাকবে। ইনি কাইনেটিক থিওরি অফ গ্যাস সেই পার্টটা করেছিলেন। 1850 টু 1855 তিনি কাইনেটিক থিওরি অফ গ্যাসের ওপর কাজ করেন। 1855 থেকে 1860 অবধি তিনি ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর কাজ করেন। ফিজিক্সে দেখবে তার জিনিস আছে তোমাদের। ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর কাজ করেন এবং সেই সময় 1963 বা 61 এ তিনি বলেছিলেন যখন একটা চার্জ পার্টিকেল মুভ করবে, যখন কোনো অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল মুভ করবে, সে এনার্জি রিলিজ করবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। খেয়াল করে দেখো যে 1860s এ 61 ওই সময় ম্যাক্সওয়েল কি বলছেন? ম্যাক্সওয়েল বলেছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, হ্যাঁ, অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েল নয়, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি বলেছিলেন? যখন অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল মুভ করবে তখন সে এনার্জি রেডিয়েট করবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবার সেই কথাটা কিন্তু রাদারফোর্ড 1911 এ যখন মডেল দিচ্ছেন সেই কথাটা তিনি কনসিডার করেননি। কনসিডার না করলে কি হয়? লোকে চেপে ধরে। তো অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বলছে যে কি, দ্য চার্জ পার্টিকেল হোয়েন অ্যাক্সিলারেটেড শুড এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পরের ক্লাসে পড়বো। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। Therefore, the electrons in an orbit will emit radiation. The energy of the electron will be less. এনার্জি যত ঘুরতে থাকবে ইলেকট্রন তত কি হবে? সে এনার্জি ছাড়বে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে। ফলে তার এনার্জি কমবে। আর এনার্জি যদি কমে তাহলে তার যে পাথওয়েটা ছিল সার্কুলার, তার যে পাথওয়েটা সার্কুলার ছিল সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে, হতে 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 একটা সময় গিয়ে নিউক্লিয়াসে গিয়ে হিট করবে এবং এই টাইমটা 10⁻⁻6 সেকেন্ডের সমান হবে। ম্যাক্সওয়েল ক্যালকুলেট করে বলেও দিয়েছিলেন যে এই টাইমটা 10 ক্যালকুলেশন শোজ দ্যাট দ্য ইলেকট্রন টেক্স অনলি 10⁻⁶ সেকেন্ড টু স্পাইরাল ডাউন ইনটু দ্য নিউক্লিয়াস। স্পাইরালের মতো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে হিট করবে, তার সময় লাগবে মাত্র 10⁻⁻6 সেকেন্ড। 1 সেকেন্ডের 1/10⁶ টাইমস। এত তাড়াতাড়ি হিট করে যাবে। ফলে কি হবে? The stability of atom could not be explained satisfactorily. তো স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করা গেল না। খুব কষ্ট লাগে রাদারফোর্ডের কথা ভেবে যে যখনই আমি পড়াই বা যখন আমি পড়েছি যে একটা মানুষ 10-15 বছর ধরে রিসার্চ করেছেন। একটা মানুষ 10-15 বছর ধরে রিসার্চ করে একটা অ্যাটমিক মডেল প্রথমবার তিনি আনলেন। অনেকটাই তিনি সেটাকে কি বলবো এস্টাবলিশ করে ফেলেছিলেন। কিন্তু একটা ছোট্ট ভুল তার 15-16 বছরের কাজকে পুরো জিরোতে কনভার্ট করে দেয়। যদিও জিরোতে নয়, এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তারপরে বোর 1913 এ তার অ্যাটমিক মডেল দেন তার 2 বছর পরেই। রাদারফোর্ডের কাজটা তো গেল। কিন্তু যখনই আমরা এই কারণে রাদারফোর্ড যেহেতু একটা কি বলবো পায়োনিয়ার, ম্যাক্সিমাম যে জায়গাটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানি, অ্যাটমিক মডেল নিয়ে আমরা যখন পড়াশোনা করি, অ্যাটম কিভাবে তৈরি হয়, তার ম্যাক্সিমাম পোরশনটাই কিন্তু রাদারফোর্ড আমাদের দিয়ে গেছিলেন। একটা ড্রব্যাক ছিল, হিউজ ড্রব্যাক এটা, আমি মানছি। কিন্তু আইডিয়া সবার কাছে চলে এসেছিল যে কিরকম হতে পারে। এই কারণেই না বোর তার 2 বছর পরে সেটাকে ঠিক করলেন। বোরের মডেল আমরা নেক্সট ক্লাসে পড়বো যখন দেখবে, বোর সেটাকে কিভাবে এক্সপ্লেইন করেন এই প্রবলেমটাকে, কিভাবে সলভ করেন। কিন্তু মডেলটা এরকমই ছিল যে নিউক্লিয়াস থাকবে আর ইলেকট্রন তার চারদিকে ঘুরবে। ওকে? দেখো এবার একটা কোয়েশ্চেন করে নিই এখান থেকে। জানো এখান থেকেও স্যার কোয়েশ্চেন হয়? হ্যাঁ, হতেই পারে। আমার কাজ কোয়েশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে বার করা এনসিইআরটি থেকে, সেখান থেকে কোয়েশ্চেন করতে পারে। দেখো কি বলছে, দ্য ফ্র্যাকশন অফ ভলিউম অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস উইথ রেসপেক্ট টু দ্য টোটাল ভলিউম অফ অ্যাটম। ফ্র্যাকশন অফ ভলিউম, কত ভলিউম ভলিউম অকুপাইড বাই দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি বলে তাহলে আমরা কি পেয়েছিলাম যে ভি ভলিউম অফ অ্যাটম বাই ভলিউম অফ নিউক্লিয়াস, এটা কত পেয়েছিলাম? 10⁻15। তাহলে এখানে বলেছে ভলিউম অফ নিউক্লিয়াস ইকুয়ালস টু 10⁻⁻15 অফ ভলিউম অফ অ্যাটম।
এখানে অকুপাইড বাই দ্য ভলিউম অফ নিউক্লিয়াস বলেছে, ভলিউম অফ নিউক্লিয়াস কি হবে 10⁻⁻15। অপশন এ কারেক্ট অ্যান্সার আমাদের কাছে। পরের কোশ্চেন দেখো, বলছে কি দ্য হোয়েন এ গোল্ড শিট, মানে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের কথা বলছে, গোল্ড শিট ইজ বোম্বার্ডেড বাই এ বিম অফ আলফা পার্টিকেল, অনলি ফিউ অফ দেম গেট ডিফ্লেক্টেড whereas most of go straight undeflected. This is because কেন বলছে the force of attraction exerted on the alpha particle by the oppositely charged electron not sufficient, না এটা না। A nucleus has much smaller volume than that of atom, অবশ্যই এটা অপশন বি। the force নিউট্রন, না অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনক্লুশন অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেলে কোনটা কনক্লুশন না, বলছে মোস্ট অফ দ্য পার্ট ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি, হ্যাঁ ঠিক বলছে। অলমোস্ট অল মাসেস অফ অ্যান অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস, এটাও ঠিক বলছে। বলছে সাইজ অফ নিউক্লিয়াস ইজ ভেরি স্মল ইন কম্পারিজন টু সাইজ অফ অ্যাটম, বা এটাও ঠিক বলছে। ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ডেফিনাইট অরবিট, এই ডেফিনাইট অরবিটের কথা কিন্তু পার্টিকুলার একটা অরবিটের কথা বা ডেফিনাইট অরবিটের কথা রাদারফোর্ড বলেননি। তিনি বলেছিলেন একটা অরবিট বরাবর মুভ করবে, কিন্তু কোথায় কোন অরবিট বরাবর মুভ করবে সেটা বলেননি। সেটা পরে বোর বলেছিলেন, আমরা পরের ক্লাসে দেখবো, বোর বলেছিলেন। ফলে এই কথাটা রাদারফোর্ড অনুযায়ী যায় না। অপশন ডি হচ্ছে কারেক্ট। হচ্ছে দ্য রেডিয়াস অফ নিউক্লিয়াস ইজ অ্যাপ্রক্সিমেটলি, রেডিয়াস অফ নিউক্লিয়াস দেখো অ্যাপ্রক্সিমেটলি এত টাইম স্মলার দ্যান দ্য রেডিয়াস অফ 1,00,000 times smaller, 10⁵ times smaller. Rutherford experiment which established the nuclear model of the atom used a beam of কি করে কোন লাইট ব্যবহার করেছিলেন? আলফা পার্টিকেল ইউজ করেছিলেন। আলফা পার্টিকেল কি হয়? হিলিয়াম 2+, তার মানে হিলিয়াম নিউক্লিয়াইকে ইউজ করা হয়েছিল। হিলিয়াম অ্যাটমকে তো ইউজ করা হয়নি, শুধু হিলিয়ামকে তো ইউজ করা হয়নি, হিলিয়াম নিউক্লিয়াকে ইউজ করা হয়েছিল। অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। রাদারফোর্ডের সম্বন্ধে চলে যাওয়ার আগে, বোরের মডেলে যাওয়ার আগে রাদারফোর্ড সম্বন্ধে তোমাদের একটু অসম্মান তৈরি হতে পারে মনে, যে কি করে গেল। কিছু ভালো জিনিসও করেছিল, যেটা তিনি রেডিয়াস অফ নিউক্লিয়াসের একটা ফর্মুলা দিয়েছিল। রেডিয়াস অফ নিউক্লিয়াস উনি বলেছিলেন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস নাম্বার হোল টু দি পাওয়ার 1/3, মাস নাম্বার হোল টু দি পাওয়ার 1/3, বা রেডিয়াস অফ নিউক্লিয়াস ইজ ইকুয়ালস টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে ইন্টু মাস নাম্বার হোল টু দি পাওয়ার 1/3। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট R0 এর ভ্যালু হয় 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার, 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার। ঠিক আছে, এইটা দিয়ে নিউমেরিক্যাল আসার চান্স থাকে, কি বললাম? রেডিয়াস অফ নিউক্লিয়াসের রেডিয়াস বার করার ফর্মুলা কি? তার মাস নাম্বার হোল টু দি পাওয়ার 1/3 R0 এর সমান। ধরো আমি বললাম যে একটা কোনো অ্যাটম রয়েছে যার মাস নাম্বার 8, অ্যাটমিক নাম্বার 3, তাহলে তার রেডিয়াস অফ নিউক্লিয়াস কত হবে? রেডিয়াস অফ নিউক্লিয়াস আমি কি করবো? R0 ইন্টু মাস নম্বর কত দিয়েছে? 8 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে 8কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তাহলে 3 আর ইন্টু 1 3 কেটে যাবে, তাহলে এটা আসবে কি 2 ইন্টু R0, R0 এর ভ্যালু কত? 2 ইন্টু 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার, 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার আমাদের কাছে অ্যান্সার আসবে। বুঝা গেল? এরকম ভাবে এখান থেকে নিউমেরিক্যাল আমাদের করতে হতে পারে। দেখো কি ধরনের প্রবলেম আছে, 2-4টে প্রবলেম করে আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম হ্যাভিং অ্যাটমিক মাস নাম্বার ইকুয়ালস টু 125। R0 এর ভ্যালু দিয়ে দিয়েছে, রেডিয়াস বার করতে বলেছে। তাহলে রেডিয়াস অফ নিউক্লিয়াস যদি আমি বলি, তাহলে এটা কি 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার ইন্টু 125 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 1/3, এটা কত আসবে? 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার ইন্টু 5
কিউব 125, 1/3 কেটে যাবে, তাহলে এটা আসবে 6.5 10⁻15। অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। এইভাবে করবো, এই পার্টটা সোজা জিনিস আছে অনেক। কয়েকটা ট্রাই করো, কয়েকটা ট্রাই করো, করে কমেন্টে জানাও কি আসছে। বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ রেডিয়াস অফ নিউক্লিয়াস অফ এক্স অ্যান্ড ওয়াই ইফ মাস নাম্বার অফ এক্স অ্যান্ড ওয়াই আর 8 and 27। কিছুই না, রেশিও বার করতে বলেছে। রেশিও বার করা মানে কি, রেডিয়াস অফ এক্স বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস অফ ওয়াই ইজ মাস নাম্বার অফ এক্স হোল টু দি পাওয়ার 1/3 বাই মাস নাম্বার অফ ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। মাস নাম্বার কত দিয়েছে এক্স এর, 8 1/3 বাই 27 1/3। এটা 2 কিউব হলে থার্ড কাটছে, এটা 2, আর এটা 3 কিউব হলে 27 হয়, তাহলে 3 2/3 2:3 2:3। অপশন এ ইজ কারেক্ট। এইভাবে করবো আমরা, পারা যাবে, সোজা জিনিস। অ্যাটমিক স্ট্রাকচারে নিউমেরিক্যালস প্রচুর আছে, মূল কনসেপ্টের মতন। আমরা সেই জায়গায় এখনো যাইনি, পরের ক্লাস থেকে নিউমেরিক্যাল শুরু হবে। এখন তো মোটামুটি সৎসঙ্গের মতন চলছে, হিস্ট্রি ডিসকাশন, এরপরে এ বলেছিল, এরপরে এ বলেছিল। এরপরে আসল খেলা শুরু হবে নেক্সট ক্লাস থেকে, যখন আমরা বোর মডেলের দিকে যেতে থাকবো, প্ল্যাঙ্ক হাইপোথিসিস এগুলো পড়বো। বলছে রেডিয়াস অফ নিউক্লিয়াস ভ্যারিজ অ্যাজ, এবার ফর্মুলাটা বলে দিয়েছে কি ভালো, 1.3 × 10⁻15, যেটাকে আমরা ফার্মি বলি। হোয়াট ইজ দ্য ভলিউম অফ বেরিলিয়াম 8 নিউক্লিয়াস, ভলিউম বলেছে, হ্যাঁ, রেডিয়াস না, ভলিউম বলেছে। তাহলে আগে রেডিয়াস বার করে নিতে হবে। রেডিয়াস যদি বার করতে হয়, রেডিয়াস অফ নিউক্লিয়াস অফ কত, 1.3 × 10⁻15 ইন্টু 8 বলেছে, 8 টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ 2। তাহলে 2 ইন্টু এটা কত হবে, এটা কত হবে 2.6 × 10⁻15 মিটার, -15 মিটার। এবার ভলিউম, ভলিউম অফ রেডিয়াস অফ নিউক্লিয়াস যে ভলিউম বলেছে, ভলিউম অফ বেরিলিয়াম, ভলিউম অফ নিউক্লিয়াস কত হবে, 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 2.6 × 10⁻15 হোল কিউব, 4/3 পাই আর কিউব। এটা আসবে 4.3 × পাই ইন্টু 2.6 এর কিউব ইন্টু 10⁻15 হোল কিউব। 10⁻15 মানে 10⁻45। 10⁻45, 10⁻45 এর রেঞ্জে কি আসছে দেখো। যেটা মিটারে ছিল, কি এখানে সিসি দিয়েছে। সিসি মানে হচ্ছে কিন্তু এটা আসলে সেন্টিমিটার কিউবকে আমরা সিসি বলি। এই জায়গায় একটা টুইস্ট রয়েছে, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। তার মানে আমাদের এখানে যেটা বেরিয়েছিল 10⁻15 মিটার, সেটাকে আমি সেন্টিমিটারে যদি নিয়ে যাই, 2.6 × 10⁻13 সেন্টিমিটার হবে, 13 সেন্টিমিটার হবে। তাহলে 10⁻13 সেন্টিমিটার, এটা 13 কিউব, আর এটা কিউব করলে এটা সেন্টিমিটার কিউব। তার মানে সিসিতে অ্যান্সার বের হচ্ছে 10⁻, এটা কত, 10⁻39। 39 এর কাছাকাছি কে যাবে, 45 নয়, 29 ও নয়, 38। অপশন এ কারেক্ট হবে। এটা করে দেখে নিতে পারো, এটা করলে আসবে ভ্যালুটা 78 × 10⁻39 সেন্টিমিটার কিউব। আর এখানে বলতে পারি 7.8 × 10⁻38 সেন্টিমিটার কিউবের জায়গায় সিসি বসাতে পারি। এটা আমাদের কাছে অ্যান্সার এসে দাঁড়াবে। এখানে কিন্তু এই অ্যান্সারটাও দেখো, ভুল করে যখন করবে কেউ, এই অ্যান্সারটাও কিন্তু আসবে, তখন অপশন সি রাইট হয়ে যাবে। সেটা কিন্তু নয়, এটা কিন্তু হবে না। কারণ কি, এখানে সিসি ইউনিটে দিয়েছে। সিসি মানে কি, সেন্টিমিটার কিউব, মাথায় রেখো। সিসি মানে কি, সেন্টিমিটার কিউব। আর আমরা যখন 10⁻15 কিউব করবো, তাহলে এটা এখানে মিটার কিউব আসবে, মিটার কিউব আসবে। তাহলে সেটা হবে না, আমাকে এটা সেন্টিমিটারে কনভার্ট করে দেন সেন্টিমিটার কিউব আসলে সিসিতে অ্যান্সারটা। ওকে, নোটা, অনেকে মনে হয় নোটা কি, নান অফ দ্য অ্যাভাব, পুরো কথাটা একসাথে নোটা বলা হয়েছে, নান অফ দ্য অ্যাভাব। এই অবধি রাখলাম আজকের ক্লাস, খুব বড় করলাম না। রিভিশন সিরিজ আমি বারবার ধরে বলছি, খুব বেশি আমি এটাকে লেন্দি করব না, আস্তে আস্তে পড়বো, অল্প অল্প রিভিশন করে আমরা এগিয়ে যাব। নেক্সট ক্লাসে আমরা প্ল্যাঙ্ক হাইপোথিসিস, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বোরের থিওরি, এই জিনিসগুলোর উপর কনসেন্ট্রেট করব। ঠিক আছে, চলো আবার পরে ক্লাসে দেখা হবে। ভালো থেকো সবাই, টাটা।